এবারের নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তরের নয়, গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা। জাতির উদ্দেশ্যে বিদায় ভাষণে প্রধান উপদেষ্টা। কাল এমপি মন্ত্রীদের শপথ বরণে প্রস্তুত সংসদ ভবন। সরকারের নতুন প্রধানমন্ত্রী থাকতে পারেন যমুনায়। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। বগুড়া ৬ আসন ছাড়লেন তারেক রহমান। গুলশানে নেতা কর্মীদের ভিড়। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভাকে স্বাগত জানালো বিএনপি। অবশেষে জুলাই সনদে সই করল এনসিপি। সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত। সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ। এবারে সংসদে কোটিপতি ২৩৬ জন, তথ্য টিআইবি। নির্বাচন সুষ্ঠু হওয়ার দাবি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর উপাদান পায়নি সংস্থাটি। ইরানে হামলার প্রস্তুতি পেন্টাগনের। শর্ত সাপেক্ষে পরমাণু চুক্তিতে ছাড় দিতে রাজি ইরান। ফের তেহরান ওয়াশিংটন বৈঠক কাল। এবং হঠাৎ করে অস্ট্রেলিয়া গেলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশ ছাড়ার গুঞ্জনের জবাবে জানালেন পারিবারিক সফর। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি তাসনিমা জান্নাত অর্থে। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। এবারে নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তরের নয়, গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রা। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ। আর সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফেরার পথ বন্ধ হবে। রাতে জাতির উদ্দেশ্যে দেয়া বিদায়ী ভাষণে এসব কথাই বলেন প্রধান উপদেষ্টা। আমরা ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক, বাণিজ্যিক, আর্থিক সংস্কারে হাত দিয়েছি, যাতে ভবিষ্যতে কোনো সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে নিজেকে স্থাপন করতে না পারে। আর সর্বোপরি আমরা একটি উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করেছি, যার মাধ্যমে জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা, নতুন বাংলাদেশের জন্ম। এই অর্জনের পেছনে যারা ছিলেন, জুলাইয়ে রাস্তায় নেমে আসা প্রতিবাদকারী তরুণ তরুণীরা, সেই সাহসী মানুষগুলো, শহীদ আহতরা, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্রের যাত্রায় কাল এক ঐতিহাসিক দিন। সংসদ ভবনে সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা। আর বিকেল 4টায় রেওয়াজ ভেঙে বঙ্গভবন ছেড়ে সংসদের উন্মুক্ত চত্বরে হবে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ। এই আয়োজনে থাকবেন দেশে বিদেশি হাজারেরও বেশি অতিথি। এদিকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হচ্ছে সংসদ ভবন এলাকা। নবনির্বাচিত এমপিদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, চলছে পরিষ্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের কাজ। প্রথা ভেঙে প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ হচ্ছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। মঙ্গলবার বিকেলে এই শপথ অনুষ্ঠান হবে। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এর জন্য প্রস্তুত করা হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন সদস্যরা। সুইপিং করা হচ্ছে পুরো সংসদ ভবন এলাকা। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আমন্ত্রিত অতিথি, কূটনৈতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পাবে ভিন্ন মাত্রা। নবনির্বাচিত যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমরা ইতিমধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। দক্ষিণ প্লাজার আশেপাশে কয়েকটা সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় পার্লামেন্টে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন বিএনপির নির্বাচিত এমপি শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আমাদের উপর একটা আমানত, এই আমানত অবস্থান থেকে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে এই আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি,
মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের মধ্য দিয়ে নতুন সরকার জনগণের কাছে আরো উন্মুক্ত হওয়ার বার্তা দিতে চায়। রাজনৈতিক অস্থিরতা ও নানা প্রত্যাশার প্রেক্ষাপটে এই শপথ অনুষ্ঠানকে ঘিরে জনমনে তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের শপথ। খোলা আকাশের নিচে এই আয়োজনকে কেন্দ্র করে দেশবাসীর মাঝে তাই তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। শপথের মঞ্চে উচ্চারিত অঙ্গীকারের মধ্য দিয়ে শুরু হবে নতুন সরকারের আনুষ্ঠানিক পথ চলা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোড, গুলশান এবং ধানমন্ডিতে 37টি বাড়ি প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরির প্রস্তুতির কাজ চলছে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্য যমুনা এবং সাবেক স্পিকারের বাসভবনকে প্রস্তুত করা হচ্ছে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন এমপি মন্ত্রীদের শপথ। পরের দিন থেকেই সচিবালয়ে অফিস শুরু করবেন নতুন মন্ত্রীরা। এখন আলোচনায় নতুন সরকারের বাসভবন। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা কে কোথায় থাকবেন। মন্ত্রীপাড়া হিসেবে খ্যাত রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোডের সরকারি বাংলোগুলোতে এখনও উপদেষ্টারা রয়েছেন। রেওয়াজ অনুযায়ী দায়িত্ব ছাড়ার পরবর্তী 1 মাস পর্যন্ত উপদেষ্টারা এসব বাংলোতে থাকতে পারবেন। গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান জানান, হেয়ার রোড সহ মিন্টো রোড এবং গুলশান বনানীর সরকারি বাড়িগুলো প্রস্তুত হচ্ছে নতুন মন্ত্রীদের জন্য। এখন পর্যন্ত আমরা 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনা এবং সাবেক স্পিকার, ডেপুটি স্পিকারের বাসভবনকে নতুন সরকারের প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হচ্ছে। সেটা আমরা চেষ্টা করছি এবং এটা আমরা 1-2 দিনের মধ্যেই ওনারা শপথ নিতেই এটা তৈরি হয়ে যাবে। এদিকে দায়িত্ব পেয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ বিভাগে মুখোমুখি হন সাংবাদিকদের। দেশের একটা যুগ সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাধ্যমতো, এবং অতীতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই সহায়তা করবেন। তিনি জানান, মঙ্গলবার সকালে সংসদ ভবনে 2টি শপথ অনুষ্ঠান হবে এমপিদের। একটি সংসদ সদস্য হিসেবে, আরেকটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, আর বিকেলে হবে মন্ত্রীদের শপথ। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন, এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে বাসভবনে তাকে স্বাগত জানান চরমোনাই পীর। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। বৈঠক শেষে মুফতি রেজাউল করিম জানান, দেশ পরিচালনায় গঠনমূলক পরামর্শ চেয়েছেন তারেক রহমান। সকলকে নিয়ে এই দেশ সুন্দর করার ব্যাপারে সে আন্তরিকভাবে সবার সাথে ঐক্যতা, সৌহার্দ্যতা, সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং চেষ্টা করবে। আমরা বলেছি আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব, কিন্তু কোনো সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি এই বিদায়ী ভাষণ দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ভাষণ শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটো সেশনে অংশ নেন। মঙ্গলবার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদের অবসান হতে যাচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন
নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষ হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে এবং জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। শপথের একদিন আগেই ঢাকা 17 আসন রেখে বগুড়া 6 আসন ছাড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই হিসেবে ঢাকার সংসদ সদস্য হিসেবে কাল শপথ নেবেন তিনি। আর প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে সোমবারও ভিড় ছিল বিএনপির গুলশান কার্যালয়ে। নতুন সরকার কেমন হবে আর বিরোধী দলের কাছে তাদের প্রত্যাশা কেমন তা জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। নির্বাচনে বড় জয়ের পর এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও সরকার গঠনের আনুষ্ঠানিকতার অপেক্ষা। নির্বাচনে ঢাকা 17 ও বগুড়া 6 এই দুই আসনেই জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে বগুড়া 6 আসন ছেড়ে দিয়ে ঢাকা 17 আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে ইসিতে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। নিরঙ্কুশ জয়ের পর থেকেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রতিদিনই ভিড় বাড়ছে নেতাকর্মীদের। শপথের আগের দিন দলীয় প্রধানের দিক নির্দেশনা নিতে ছুটে আসেন গুলশান কার্যালয়ে। সোমবার দুপুরে গণমাধ্যমের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের ইস্যুতে তুলে ধরেন সাংবিধানিক ব্যাখ্যা। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। জানান বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা হলে স্বাগত জানাবে তার দল। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির আরও 2 স্থায়ী কমিটির সদস্য জানালেন নতুন সরকার কেমন হবে ও বিরোধী দলের কাছে সরকারি দলের প্রত্যাশার কথা। চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। সরকারকে তো দায়িত্ব পালন করতে সচেষ্ট হতেই হবে, সাথে সাথে বিরোধী দলকেও বাংলাদেশের জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কোনো প্রভু থাকবে না। এর আগে আলোচনা সভায় হাফিজউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদরা যদি দেশকে বিপথে নিতে চায়, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে, নিশ্চয়ই তার প্রতিরোধ করবে। এবং সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণভোটে গণরায়ের মাধ্যমে জুলাই সনদের নোট অফ ডিসেন্টের সুরাহা হয়েছে। তাই সনদ বাস্তবায়নে আর কোনো প্রতিবন্ধকতা দেখছেন না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার যমুনায় জুলাই সনদের স্বাক্ষরের পর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ডক্টর আলী রিয়াজ ও বদিউল আলম মজুমদার। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন। সনদ স্বাক্ষর করায় এনসিপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। বাস্তবায়ন নিয়ে আর কোনো সংশয়ের আমরা দেখছি না, কারণ এই নির্বাচনের ভিত্তিটাই হচ্ছে গণভোট এবং গণভোটের ভিত্তি হচ্ছে জুলাই জাতীয় সনদ আদেশ। এই আদেশ ছাড়া এই নির্বাচন সম্ভব হতো না এই সময়ে, এই সরকারের অধীনে। ফলে যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কার্যকর করতে চাই, নেক্সট গভর্নমেন্টকে কার্যকর করতে চাই, তার বৈধতা হচ্ছে এই গণভোট এবং আদেশ। ফলে সেই আদেশকে মানতে হলে অবশ্যই আপনাকে গণভোটের যেই গণরায় এসেছে সেই রায়কে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় দেবে না জামায়াত। এছাড়া সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে দলটি, এমনটাই জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের
67 জন এমপিকে নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন জামায়াত আমির। এরপর প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অতীতের গতানুগতিক ধারার নয়, একটা সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনার জন্য সরকারি এবং বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। দেশের গণতান্ত্রিক উন্নয়নে সরকারি দলকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে দলটি। অতীতে এদেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কোনো পরিবেশ তৈরি হয়নি। আমরা আশা করি যে আমাদের সমবেত প্রচেষ্টায় সরকারি দল বিরোধী দল মিলে আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, জাতির প্রতি যদি আমরা দায়বদ্ধতা নিয়ে কাজ করি, তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে ইনশাআল্লাহ। সারাদিন সুষ্ঠু নির্বাচন হলেও সন্ধ্যার পর টার্গেটকৃত ব্যক্তিদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন 11 দলের নেতারা। সোমবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির ফ্যাসিবাদী চরিত্র ফুটে উঠছে। আর গণভোটে হ্যাঁ জয়ের পরেও কাঙ্ক্ষিত সংস্কার না হলে আবার গণ অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো রাজপথে নেমে বিরোধী দলের অবস্থান জানান দিল জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্য। সোমবার বিকেলে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে ভোটের অনিয়ম ও সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে 11 দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব সমাবেশে 11 দলীয় নেতারা বিএনপির বিরুদ্ধে ভোটে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেন। বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রতিদ্বন্দ্বীদের উপর হামলা নির্যাতন শুরু করে দিয়েছে। শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না, রক্তের বদলা নিয়ে আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। ওরা শুধু ভোট চুরি করে নাই, ডাকাতি করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার পরও রাষ্ট্র সংস্কার না হলে আরেকটি জুলাই হবে। জুলাই সনদকে অস্বীকার করলে ফ্যাসিবাদীতে পরিণত হবে ক্ষমতাসীনরা। রক্ত দিয়ে জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পায়তারা করা হচ্ছে, তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুঁসে উঠেছে। তিনি বলেন, 11 দলের পক্ষ থেকে যেসব আসন নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে তা দ্রুত নিষ্পত্তি করা না হলে জনগণ তাদের ভোটের ফল রাজপথে নেমে আদায় করে নেবে। আমাদেরকে আবার তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদে কোটিপতি সদস্য 236 জন, আর 100 কোটি টাকার উপরে সম্পদ আছে 13 জনের, এমনটাই জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সোমবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, বিগত 5 নির্বাচনের তুলনায় এবার সংসদে রাজনীতিবিদের সংখ্যা সবচেয়ে কম, মাত্র 2%, আর সবচেয়ে বেশি ব্যবসায়ী 84%। সার্বিকভাবে এবারের নির্বাচন গ্রহণযোগ্যতা, অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু হয়েছে বলে জানায় সংস্থাটি। সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তমূলক হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধির প্রতিপালনে পুরোপুরিভাবে সক্ষম হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাজারে আসল নোটের আদলে তৈরি নমুনা নোট বা কাগজ ব্যবহার করে বিভিন্ন প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্টস অফ কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন DCP এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর ফলে বাজারে জাল নোটের ঝুঁকি বাড়ছে। উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই পরিস্থিতিতে জনসাধারণকে জাল নোট প্রচলন প্রতিরোধে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলে পরমাণু চুক্তিতে ছাড় দিতে প্রস্তুত ইরান, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ না করার ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ। সুইজারল্যান্ডের জেনেভায় আগামীকাল দুদেশের দ্বিতীয় দফার বৈঠকের আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি তুলেছেন তেহরানের সব পরমাণু অবকাঠামো ধ্বংসের।
এমন পরিস্থিতিতে ইরানের দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতি হিসেবে উপসাগরে যুদ্ধজাহাজ বাড়াচ্ছে পেন্টাগন। এবারে খেলার সংবাদ। পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় গেলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সব ঠিক থাকলে দ্রুত তার ফেরার কথা রয়েছে বাংলাদেশে, যদিও সে দেশে ফেরার আগে ঘোষণা করা হবে নতুন যুব ও ক্রীড়া মন্ত্রীর নাম। এর আগে 2 দফায় বিসিবি সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। প্রথমবার স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন, তবে দ্বিতীয়বার সভাপতি হয়ে পড়েন নানা সমালোচনায়। দর্শক, এই ছিল সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।